আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি। বাংলাদেশের যেখানে মঙ্গল সেটা নিয়ে আমরা কথা বলি। আমরা আপনাদের সামনে অনেক দিন ধরে কথা বলছি এবং আপনারা জানেন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি। সুতরাং এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে সংস্কার কমিশন যেগুলো আছে, তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবগুলোতে আমাদের বাংলাদেশের বর্তমানে সবচাইতে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কি সেটা দেখতে চাচ্ছি। আমি যেই ডকুমেন্টসটা পেয়েছি সেখানে যেটা দেখা যাচ্ছে, সংস্কার কমিশন যে প্রস্তাবটা করেছে, যেমন একটা প্রস্তাব হচ্ছে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই স্ট্যান্ডিংয়ে বিএনপির অভিমতটা কি, বিএনপি একমত হয়নি। তারা বলেছে কেউ টানা 3বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, তবে বিরক্তি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। মানে অনেকটা 2বার প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট, 2বার প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট, এরকম টাইপের কিছু একটা। সেকেন্ড প্রস্তাব যেটা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এটাতে সুবিধাটা কি, যত বেশি লম্বা সময় হবে তত বেশি অন্যায় অনাচার করার সুযোগ পাবে যদি সে জনগণের জন্য কাজ না করে। আর যত বেশি জনগণের জন্য কাজ করতে পারে তত লম্বা সময় ধরে থাকলে সেটা দেশের জন্য ভালো। কিন্তু বাংলাদেশের মতো সমাজে নর্মালি 1 বছর 2 বছর পরেই লোকজন ভীতশ্রদ্ধ হয়ে যায় এবং লোকজন একটা পরিবর্তন আশা করে, কেননা বাংলাদেশের মতো দেশের সরকারগুলো জনগণের জন্য কাজ করতে পারে না। সুতরাং যত অল্প সময়ের মধ্যে সরকার পরিবর্তন হবে তত দেশের জন্য মঙ্গল, যে কিছু ভালো মুখ আসতে পারে, অথবা দুর্নীতি করার তেমন করে সুযোগ পাবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। সো এখানে বিএনপি একমত হয়নি, তারা সরকারের মেয়াদ 5 বছর বহাল রাখতে চান। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে, মানে সংসদ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। এখানে বিএনপি একমত হয়নি, তারা চাচ্ছে সংসদ সদস্য না, দলীয় ফোরামে যাকে প্রধানমন্ত্রী করা হবে সেই প্রধানমন্ত্রী হিসেবে থাকবে। তারপরে যেটা দেখা যাচ্ছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে 2/3 সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে। খুব ভালো যুক্তিযুক্ত একটা প্রস্তাব, কারণ জনগণের ভিতর থেকে পরিবর্তনটা আসতে হবে। হাসিনা সরকার সংসদে নানা রকমের দোহাই দিয়ে নানা রকমের সংশোধন নিয়ে এসেছে, যেগুলো জনগণের পক্ষে যায়নি, যেগুলো জনগণের জন্য হয়নি, যেগুলো নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা থেকে হয়েছে। সুতরাং গণভোটের মাধ্যমে যদি যায়, গণভোট ছাড়া যদি কোনো রকম সংস্কার না আসে, তাহলে সেখানে একটা জাতির বলার কিছু থাকে। কিন্তু এখানে আমরা দেখাতে পাচ্ছি সংবিধান সংশোধনে গণভোট চায় না, বিএনপি গণভোট চায়নি। আমি জানি না, আমি যে ডকুমেন্টসটা নিয়ে কথা বলছি সেই ডকুমেন্টসটা সত্যি কিনা, বাট মনে হচ্ছে ইট সাউন্ডস লজিক্যাল। সো এরপরে যেটা দেখা যাচ্ছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 21 বছর, এখানে বিএনপি বলেছে 25 বছরই থাকবে। সো এটা খুব একটা বড় কিছু আমার কাছে মনে হয়নি। এটা 72-এর সংবিধানের চাল মূলনীতি বাতিলে বিএনপি একমত হয়নি, এটা আমার কাছে খুব একটা বড় কিছু মনে হয়নি। 4 মূলনীতি ঠিকই আছে। সরাসরি ভোটে 100 নারী সদস্য নির্বাচন, এখানেও বিএনপি একমত হয়নি, সে কোটা রাখতে চাচ্ছে। আমি কোটার বিরুদ্ধে। সো আমি বিএনপির এই স্ট্যান্ডিংয়ে কেন তারা কোটা চাচ্ছে সেটা আমি জানি না। হয়তো তারা চাচ্ছে তাদের দলীয় যে সমস্ত লোকগুলো আছে তাদেরকে নানাভাবে ক্ষমতায়িত করার চেষ্টা করছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন আসছে, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামক প্রতিষ্ঠান সুপারিশ করা হয়েছে। মানে আগে যেটা দেখা যেত যে দলীয় ফোরামে একটা আলোচনা হয়ে দলীয় লিজুট বৃত্তি যারা করে তাদেরকে হয়তো বা নানা রকমের সাংবিধানিক পজিশন, যেমন মনে করেন দুদক, মনে করেন আমাদের সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন,
এরকম নানা জায়গাতে কী করা হয়, পদায়িত করা হয় এবং তারা লেজুর বৃত্তির পারপাস সার্ভ করে, জাতির কল্যাণে তেমন করে হয়তোবা ভূমিকা রাখে না। এখানে বিএনপি একমত হয়নি। বিএনপি সাংবিধানিক কাউন্সিল কমিশনের ক্ষেত্রে বিএনপি একমত হয়নি। এখানে অনেক কিছুই আছে, মানে অ্যাটলিস্ট একটা মিডল গ্রাউন্ড আসা উচিত। মিডল গ্রাউন্ড মানে কি, সংসদকে পাশ কাটিয়ে কোনো কিছু করা যাবে না। আমেরিকাতে যেটা হয়, আমেরিকাতে কি হয়, প্রেসিডেন্ট মনোনয়ন দেয় কিন্তু তাকে সিনেটের পাশ হয়ে আসতে হয়। সো বাংলাদেশেও একটা কমিশন অথবা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে তাদেরকে পাশ হয়ে আসতে হবে। তাদের এখানে এটা না হলে বাংলাদেশের পরিবর্তন কোনো জায়গাতে কিছু আশা করার কোনো কারণ নাই। শুধু সংসদ নয়, ইলেকটোরাল কলেজের মাধ্যমে সরাসরি নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে বিনা বাধায় দলীয় রাষ্ট্রপতি নির্বাচন ঠেকাতে এই সুপারিশ করা হয়েছে। মানে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতার ভারসাম্য মানে কি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মাধ্যমে, বাংলাদেশে এখন সর্বভৌম ক্ষমতার অধিকারী কে? প্রধানমন্ত্রী। এখন ক্ষমতাটাকে ভাগ করতে হবে, রাষ্ট্রপতির কাছে দিতে হবে, সংসদের কাছে দিতে হবে, প্রধানমন্ত্রীর কাছে দিতে হবে। সেই চেষ্টা থেকে এই সংস্কার প্রস্তাবগুলোকে প্রস্তাব করা হয়েছে। সুতরাং রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রী বা সরকারি দলের মনোনয়নে নির্বাচিত হয়, তাহলে কেউ তার নিরপেক্ষতা থাকবে না। আমরা একটা কথা বলেছি যে রাষ্ট্রপতিও কী হতে হবে, ব্যালটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। আমরা যে সংসদ নির্বাচন বলি না, সেই নির্বাচনে আমরা একসাথে ব্যালট দিয়ে দিবে, একই ব্যালটে কী হবে, রাষ্ট্রপতিও নির্বাচিত হবে। ইলেকটোরাল কলেজ বা এগুলো বাদ দিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে রাষ্ট্রপতিও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। এখানে বিএনপি একমত হয়নি। জরুরি অবস্থার সময় নাগরিকদের অধিকার রদ বা স্থগিত করা যাবে না, এখানে বিএনপি একমত হয়নি। তারপর উচ্চকক্ষের 100 সদস্য নির্বাচিত হবেন রাজনৈতিক দলগুলোর সারা দেশের প্রাপ্ত ভোটের অনুপাতে, এখানে বিএনপি একমত হয়নি। বিএনপি যেটা বলেছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতে যেভাবে নারী আসনে বন্টন করা হয় সেভাবে উচ্চকক্ষ বন্টন হতে পারে। আমরা এখানে যেটা বুঝি সেটা হচ্ছে উচ্চকক্ষের 100 আসন সেটাও কি ভোটে নির্বাচিত হোক, প্রপোর্শনাল ভোট না, সেটা কি রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেয়ে যেভাবে নিম্নকক্ষে ভোট হয় সেভাবে উচ্চকক্ষেও ভোট হবে। আমেরিকাতে যেটা হয়, কংগ্রেস এবং সিনেট, সিনেট হচ্ছে উচ্চকক্ষ, কংগ্রেস হচ্ছে নিম্নকক্ষ। সো বাংলাদেশেও সে কাজটা করা যেতে পারে। জনগণ ছাড়া কোথাও কিছু হোক, আমি সেটার বিপক্ষে, আমি সেটার বিরোধী। আপনার মতামতগুলো কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে হয়তো বা ডিটেলস ডিসকাস করব। সো ভালো থাকবেন, ধন্যবাদ।